পাত্রের বড় ভাই তোকে পছন্দ করেছে মেহের। এখন তারা বলছে তোর বোনের সঙ্গে তোকেও তারা ঘরে তুলতে চায়। আর পাত্রের বড় ভাই তোরই ভার্সিটি প্রফেসর। তুই যদি এই বিয়েতে রাজি না হস তাহলে তারা বরযাত্রী নিয়ে ফিরে যাবে তাদের বাড়ি। তোর বড় বোন রামসার আর বিয়ে হবে না। তুই কি চাস তার বিয়ে ভেঙে যাক? এই বিয়েতে তুই রাজি হয়ে যা। বাড়িতে অনেক মেহমান ভরে আছে। সবাই কানাকানি করছে, অনেক রকমের কথা বলছে। বড় বোনের জন্য হলেও না করিস না। মেহেরের মাথা কাজ করা বন্ধ করে দিল নিমিষেই। ঘরের সবকিছু তার চোখে ঘোলাটে হয়ে আসছে। ফুফাতো বোন বাবলির কথা শুনে সে আরো অসহায় বোধ করল। সে এই বিয়ে করতে চায় না, কখনো না। তাই তো বাইরে সব ফেলে ঘরে এসে বসে আছে সে। এখানেও তার শান্তি নেই। বাইরে বাবা মা মায়াময় মুখে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। বাবলিকে পাঠিয়ে দিয়েছে মেহেরকে রাজি করানোর জন্য। অসহ্য বিরক্তি তার মতো কাজ করছে। সে এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। সে তো এমন কিছু কল্পনাও করেনি কখনো। ভয়াবহ ব্যাপার স্যাপার। বিয়েতে না করলেও বাবা তাজউদ্দিনের সম্মান মাটিতে গড়াগড়ি খাবে। মেয়ে হয়ে কি সে চাইবে এমন হোক? আবার নিজের দুই চোখে হাজার স্বপ্নকে ধরে রেখে দিয়েছে সে। সেসব হয়তো স্বপ্ন হয়েই থেকে যাবে তার। বাবলি মেহের ও রামসার বয়সও অনেক বড়। তার একটা মেয়ে বাচ্চা আছে। বাবলি মেহেরের চোখের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারল মেহের কথা বলবে কি করে। তার মুখের শব্দ সংখ্যা কেড়ে নেওয়া হয়েছে অনেক আগেই। এখন যদি সে বলে আমি এই বিয়েতে রাজি না, কখনো না, তাহলে বড় বোনের সামনে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে। বাবা মা কাউকে মুখ দেখাতে পারবে না। হাজার খানেক কথা উঠবে এলাকায়। মেহের পাশে বসে থাকা বাবলির চোখের দিকে তাকাতেই চোখ দিয়ে অনিচ্ছায় পানি গড়িয়ে পড়ল। মুখ থেকে ছোট করে কয়টা শব্দ বের করে বলল, আমি এই বিয়ে করব না বাবলি বুবু। বাবলি মেহেরকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা মামাকে হুমকির স্বরে বলে দিয়েছে, তুই যদি এই বিয়েতে বা আমরা সবাই রাজি না হই তাহলে সে তার ভাইকে নিয়ে চলে যাবে। মামা অনেক অসহায় হয়ে বসে আছে নিচে। আর আমি শুনলাম ছেলেটা নাকি তোদের ভার্সিটির প্রফেসর নিশান চৌধুরী। তুই কি তাকে চিনিস? মেহের মেহের তো তার ভার্সিটির সবাইকেই চেনে। এই নামে তো কেউ নেই। তবে হ্যাঁ, নতুন প্রফেসর আসার কথা ছিল। তাহলে কি এই সেই? মেহের মাথা ঝুলিয়ে বলল, সে এই নামে কাউকে চেনে না। আজকেই ওই লোকটা প্রথম দেখছে সে। তার প্রথম দেখাতেই যে এমন করবে তা তার কখনো জানা ছিল না। সে যদি জানতো এমন কিছু হবে তাহলে কখনোই যেত না তাদের সামনে, তার বোনের কাছে। লোকটা অনেক খারাপ। প্রথম দেখাতেই সবার সামনে তার হাত শক্ত করে ধরে বলে উঠেছিল, এই মেয়েটাকে আমার পছন্দ, আমি তাকেই বিয়ে করব। যদি এটা না হয় তাহলে ছোট ভাই নির্জন চৌধুরী বিয়েও হবে না এই বাড়িতে। পাশ থেকে একটা মেয়ে তখন বলেছিল, ভাইয়া তুমি না কখনো বিয়ে করবে না তাহলে? কিন্তু কিন্তু সেই লোক তার সিদ্ধান্তে অটল থাকলো। আর এইসব কথাটা শুনে সবাই থ মেরে দাঁড়িয়ে পড়েছিল। পুরো পরিবার যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, কথা ছিল না তখন। এই কথা কানে আসার সঙ্গে সঙ্গে মেহের দৌড়ে নিজের ঘরে চলে আসে। এর আগে তাকে এমন অবস্থায় কখনো পড়তে হয়নি।
হাতে তার এখনো 5 আঙ্গুলের ছাপ কেটে গেছে। গাউনের ঝুল ছিঁড়ে আছে এক পাশে। দৌড়ে ঘরে আসার সময় একবারও খেয়াল করেনি কোথায় লেগে ছিঁড়ে গেছে। শুধু সে মাথা নিচু করে দৌড় দিয়েছে। এখনো ওই দৃশ্যর কথা মনে হলে অনেক খারাপ লাগছে তার। একটা মানুষ এমন হুমকি দিয়ে সবকিছু নিজের করে নেয় কি করে? একবারও জানতে চাইবে না যে মেয়েটা তাকে পছন্দ করে কিনা? বাবলি মেহেরের গালে হাত দিয়ে উপরে উঠিয়ে নিয়ে বলল, আমার আমার দিকে তাকাও মেহের। বাইরে সবাই চিন্তায় আছে। তার দুলাভাই তাদের ওপর কথা বলতে গিয়েছিল। ছেলেটা দুর্ভাগ্য ব্যবহার করেছে। তুই তো জানিস তাদের তুলনায় আমরা কেমন। রামসা আর নিরঞ্জন একে অপরকে ভালোবাসে আগে থেকেই। তা দেখেই তো মামা মেয়ের খুশির জন্য এই বিয়েতে রাজি হয়ে গেছে। মামা তো আর জানতো না তাদের পরিবারে এমন বাজে একটা ছেলেও আছে। ছেলেটা নিজের পরিবারকেও হুমকি ধমকি দিচ্ছিল তুই চলে আসার পর। মনে হয় অনেক রাগী। দেখ, আমি বেশি কিছু বলতে পারছি না। সবকিছু তোর হাতে। কি করতে চাস বল আমায় মেহের। মেহের বেশি কিছু বলল না, মাথা নিচু করে রইল। এর আগেও বাবা মা 2-3 বার তার ঘর থেকে ফিরে গেছে। সে বলেই দিয়েছিল এই বিয়েতে সে রাজি নয়। বড় বোন রামসা, ওকেও। আর ও তো বলা যায় না, তাই চুপচাপ মায়ের পুরনো বিয়ের শাড়ি পরে রেডি হয়ে গেল। এসবেরও আবার বাবলি সাহায্য করলো তাকে। 10 মিনিটের মধ্যে বিয়ের আরেক কনেকে রেডি করা হলো। আরও কিছু মেয়ে ঘরে প্রবেশ করতেই মেহের, বাবলি সহ সবাই ঘর থেকে বেরিয়ে এলো। বাকি নতুন বউয়ের মতো লজ্জায় লাল হয়ে মাথা নুয়ে রাখেনি কিন্তু মেহের। মাথা উঁচু করে রাজকীয়ভাবে হেঁটে এলো সে। এক জায়গায় 2 বোনকে বসানো হলো। পাথরের ন্যায় শক্ত হয়ে বসে রইল মেহের। নিজের হাতের ওপর আরও একটা হাত অনুভব হলো তার। তার পাশেই বসে আছে বড় বোন রামসা। নিজের চোখ নিয়ে ছোট বোনকে কৃতজ্ঞতা প্রকাশ করছে সে। সবার সম্মানের কথা চিন্তা করার জন্য বড় বোনকে ফেলে ছোট্ট বোন মেহেরের আগে বিয়ে পড়ানো হলো। তারপর তারপর বড় বোনের কবুল শব্দ বলতে অনেক সময় নিয়ে ফেলেছিল মেহের। হয়তো আবারও মাথায় এসেছিল এই বিয়েটা করা তার ঠিক হচ্ছে কিনা। সামনে দাঁড়িয়ে আছে বেহায়া সেই লোকটি, নির্লজ্জর মতো হাসছে। বিয়েতে ছেলেটা হাসলেও মেহেরের রাগে ঘৃণায় বমি আসার মতো অবস্থা। মানুষটার চেহারার দিকেও তাকাতে পারছে না সে। এত পরিমাণ ক্ষোভ জমে গেছে তার মনে। বিদায় বেলায় 2 মেয়েকে বুকে জড়িয়ে ধরল। তাদের মা আফসার সুলতান মা হয়তো কল্পনাও করেনি 2 মেয়ে একসঙ্গে বাড়ি শূন্য করে চলে যাবে। বাবা তাজউদ্দিনও মেয়েদের চোখে যেন নিজেকে অসহায় করে তুলেছেন। দূরে দাঁড়িয়ে আছেন তিনি। একটু পর 2জন ব্যক্তি তাকে টেকে মেয়ের হাত জামাইয়ের হাতে তুলে দিতে বললেন। তাজউদ্দিন মুখ থেকে কিছু বলতে পারেননি, কিন্তু 2 মেয়ের হাত তাদের হাতে তুলে দিলেন। বাড়িটা আনন্দের জায়গা হওয়ার কথা ছিল। কেমন করে যেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। বাবা মায়ের মনের মধ্যে এক অন্য ভয় কাজ করছে। তাদের 2 মেয়ে সুখে থাকবে তো? যদি এমন কিছু না হয়। কষ্ট করে হলেও বেশ আদরে লালন পালন করেছেন তারা। 2 মেয়েকে বিদায় করতে বেশ কষ্ট হচ্ছিল তাদের। পাশেই মেহের ও রামসার 15 বছরের ছোট ভাই তারিফ
সবার মুখ চাওয়াচাওয়ি করছে। ছেলেটার মুখ দেখে বোঝা যাচ্ছে একসঙ্গে দুই দুলাভাই পেয়ে বেশ খুশি। সে একটু পর পর ফিক ফিক করে হাসছে। বোন যে একেবারে চলে যাচ্ছে সেদিকে খেয়াল নেই। তারপর গিয়ে তারিফ মেহেরকে জড়িয়ে ধরে বলল, আপু আপু চলে যখন যাচ্ছিস ঘরে আলমারি চাবি দিয়ে যাস। আজকে থেকে তোর ঘরে আমি উঠব। মেহের ভাবল তার যাওয়াতে হয়তো তার ছোট ভাই অনেক কষ্ট পাচ্ছে। এই কথা শুনে সব কিছু ভুলে গিয়ে রেগে বলল, কালকেই এই বাড়িতে ফিরে আসবো। দেখিস। মেহেরও রামসার সঙ্গে বাবলিও তার ছোট মেয়ে টুয়াকে পাঠানো হয়েছে। নতুন বাড়িতে তো আর তাদের একা পাঠানো যাবে না, তাই ফুফাতো বোন বাবলিকে পাঠিয়েছে তার মামা। সে তো আবার বয়সেও দুই বোনের বড়। বিয়ে সংসার বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে তার। আসার সময় রামসহ মেহের সহ সবাই কান্নায় ভেঙে পড়েছিল। কিন্তু মেহের তো তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হয়ে যাওয়াতে কেঁদে ফেলছে। হয়তো আর কিছু করতে পারবে না। সব কিছু মেনে নিয়ে পরপুরুষের বেটার সঙ্গে সংসার পাততে হবে তাকে। দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার শেষে প্রফেসর নিশান্ত চৌধুরী বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তারা সবকিছু দেখে মনে হচ্ছে নতুন বাড়ি, নতুন মানুষ। মনে হয় জয়েন্ট ফ্যামিলি। কেউ কারো কাছ থেকে দূরে থাকে না। বাড়ির দরজায় দুই বধূ পা রাখতেই সামনে দাঁড়িয়ে থাকা অর্ধবয়স্ক ভদ্র মহিলা মুখ দেখে বোঝা গেল একসঙ্গে দুইটা কনে বধূ বেশ অবাকই হয়েছেন। কিন্তু অল্পক্ষণের মধ্যেই মহিলার মুখে আবার হাসি দেখা গেল। কারণ দীর্ঘ ৩-৪ বছর ধরে বড় ছেলে নিশান্ত চৌধুরীকে বিয়ের কথা বলেও রাজি করাতে পারেননি তিনি। আজ সেই ছেলেটা বিয়ে করে হাজির হয়েছে। তা দেখে বেশ খুশি হয়েছেন। কাল যদি জোর করে বিয়ে বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে না পাঠাতেন, তাহলে তাহলে হয়তো এমন কিছু কখনোই দেখতে পারতেন না। ছেলের বউ যেমনই দেখতে হোক না কেন, তা বরাবরই মেনে নিতেন তারা। এর কারণও অবশ্য এটা, মুখের ওপর ছেলেকে নিষেধ করার পরেও কখনোই সে মানত না। তার কথাই শেষ কথা হতো। দুই নতুন বউয়ের সামনে দাঁড়িয়ে আছেন নিশান ও নির্জনের মা নাজিয়া বেগম। তা দেখে দুই বোন মেহের ও রামসা নিজেদের একবার একে অপরকে দেখে নিয়ে বাবা মার পারিবারিক শিক্ষায় নাজিয়া বেগমের পা ছুটে সালাম করে নিল। নাজিয়া বেগম কোনো কথা ছাড়াই তাদের দুইজনকে বাড়ির ভেতরে ঢুকিয়ে বসতে দিলেন। বাড়ি ভর্তি মেহমান এই ভরা আছে আজ। বাবলি ও বাবলির ছোট মেয়ে দুই বোনের পাশে গিয়ে বসে আছে। একটু পর রামসা বাবলিকে কানে কানে কি যেন বলল। তা শুনে বাবলি সবার দিকে একবার তাকিয়ে বলল, কিছু মনে না করলে এক গ্লাস পানি দেবেন আন্টি। সাইড থেকে মেহেরের সমবয়সী একটা মেয়ে বলে উঠল, ভাবি মনে হয় পানি খাবে, দাঁড়াও আমি এনে দিচ্ছি বলেই নিতে চলে গেল। যদিও সামনে অনেক রকমের খাবার ও জুস ছিল, শুধু পানি বাদে। মেয়েটার কথা শুনে মেহের একবার তার দিকে তাকিয়ে দেখল। এই মেয়েটাকে সে আরো একবার কথা বলতে দেখেছে। মনে হয় নির্জন ও পরপুরুষের ছোট বোন হবে। পানি এনে সামনে রাখতেই পেছন থেকে কেউ বলল, তিন্নি তোমার ভাবিদের ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। অনেক হয়েছে, এখানে বসে থাকা আর নয়, যাও ভেতরে নিয়ে যাও। তারা অনেক ক্লান্ত হয়ে আছে, অনেক দূর থেকে এসেছে, বিশ্রাম নিতে দাও আগে, বাকি কথা পরে
বলো সবাই। নাজিয়া আপাতত সবাইকে আসতে বলো, হয়েছে অনেক। তিন্নির বাবা তাহের চৌধুরী কথা শুনে নাজিয়া বেগম দুই ছেলের বউকে উপরে নিয়ে উঠে নিয়ে গেলেন। বাকি লোকজন আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করলো। তারা চলে গেলে দেখেই তাহের চৌধুরী পাশ থেকে বললেন, এত বড় ধামাকা দেওয়ার পর তোমার ভাই দুইটা কোথায় গেল? মানুষের সামনে বাবা মায়ের সম্মান রাখলো না। মেয়ে দুইটা বাবা মা আমাদের অনেক খারাপ মানুষ ভেবে ফেলছে। হায় আল্লাহ, ভালো করে শিক্ষিত বানাতে পারিনি আমি। একটা ছেলে হঠাৎ একদিন এসে বলল সে নাকি একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা মধ্যবিত্ত ঘরের সন্তান। এতে আমি আর কি বলতে পারি? সন্তানের পছন্দই সব। তার ওপর আবার বড় ছেলে। আগে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছিলাম দেখে নানা মানুষের নানা কথা। এগুলো পিছনে ফেলে দিলাম। বড় ছেলের বিয়ে নিয়ে কথা বললেই চটে উঠত। আমরা তো ধরেই নিয়েছিলাম এই জীবনে তাকে বিয়ে দেওয়া যাবে না। বিয়ে বাড়িতে গিয়ে যে এত বড় হাই ভোল্টেজ ঝটকা খাইয়ে দেবে কে জানতো। বাবা হয়ে তো নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। বাইরের লোকজন কি আর জানে? বাপ হয়ে ছেলেকে ভয় পায়, কখন যে আমার সম্মান নিয়ে হাডুডু খেলবে এর কি গ্যারান্টি? সকলের সামনে আমার ছেলে শিক্ষক হলেও বাড়িতে যে তার আসল রূপ দেখা যায়। বলতে গেলে বইপত্রের লেখা স্টুডেন্টদের জন্য রাখলেও ওই লেখার শিক্ষা জ্ঞান তার মধ্যে বিন্দু পরিমাণও নেই। নিজে যা বুঝে ঠিক তাই করে। তিন্নি সবার পাশে দাঁড়িয়ে বলল, আব্বু চিন্তা করো না তো, আমার দুই ভাই তো তাদের পছন্দের মেয়েকেই বিয়ে করেছে, দেখবে অনেক ভালো রাখবে। বিয়ে যখন করেই ফেলেছে ওদের মধ্যে আম্মু তুমি দাদু বা ফুফি ডাকতে যেও না, ঢুকতে যেও না, সব ঠিক হয়ে যাবে। আর আপাতত আমরাই দর্শক হয়ে দেখি কোন দিকে নদী বয়। তাহলে চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বাহ, আমার মেয়ের মাথায় এত বুঝদার দেখে খুব ভালো লাগলো। এই জন্যই আমার ছোট মায়ের কাছে আমি সব বলি। তোমার দাদিকে বললে তো রেগে ওঠে, কানে কম যে শোনে। কথাগুলোই বলেই কিছুক্ষণ বাপ মেয়ে হেসে নিল। তারপর তিন্নি মাথা চুলকে বলল, বাবা আমি একটু উপরের ঘরে যাই, দেখে আসি। ভাইয়ারা তো মাঝ রাস্তায় নেমে গেছে, আসতে অনেক দেরি হবে মনে হয়। নির্জন ভাই অনেক রেগে গেছে বড় ভাইয়ার ওপর দেখলাম। বাড়িতে আসলে জানা যাবে। তবে চিন্তামুক্ত থাকো, ছোট ভাইয়াকে আমি চিনি, ও একটা ভীতু। বড় ভাইয়ার মুখের ওপর কথা বলতে পারবে না, ভেতরে ভেতরে সাপের মতো ফুলবে। তাহের চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যাওয়ার পথে যাওয়ার পথে ফাতেমাকে বলে যাবে আমার মেডিসিন ঘরে দিয়ে আসে যেন। বলেই নিজের ঘরের দিকে পা বাড়ালেন তিন্নিও খুশিতে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে উপরে ঘরে চলে যায়। ভাইয়া ভাইয়া এটা তুমি আমার সঙ্গে ঠিক করলে। নির্জনের কথায় নিশান বলল, দেখ আমি তো তোকে আগেই বলেছিলাম এইসব বিয়ে শাদী আমি দেখতে চাই না। তারপরেও জোর করে তোরা নিয়ে গেছিলি। আমি তো আর জানতাম না তোর একটা শালি তোর বড় ভাইয়ের ঘরওয়ালি হওয়ার জন্য মজবুত আছে সেখানে। এমন জিনিসকে তার বাবা মায়ের উচিত ছিল বাক্সবন্দী করে রাখা। দেখেই মনটা বলল, আজকে থেকে শালিটা আমার।
নির্জনের আরো রাগ উঠে গেল। ভাই তার এমন করেই কথা বলে, কথায় কোনো সমস্যা নেই, তবে এত মেয়ে রেখে তার বউয়ের ছোট বোনকেই কেন কেন সেখানে যাক না কেন, তার ভাইকে তার সঙ্গে ওইখানে কেন থাকতে হবে? বিরক্তিকর বিরক্তিকর হাত ওপর তারই মুখের ওপর ভুষাভুষি সিগারেট খাচ্ছে। বেশ বিরক্তিকর লাগছে আরো। এটাই তাদের মধ্যে পার্থক্য। সে নিজে ঠান্ডা মাথায় সব সামলে নিলেও তার ভাই তা কখনো পারে না। কি করে জানি পড়াশোনায় পটু হওয়াতে বড়সড় প্রফেসর হয়ে গেছে। তবে বাড়ির দিক দিয়ে দেখলে সে কিছু শিক্ষকের কাতারে পড়ে না। এক নম্বরে একটা অভদ্র সে। কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। সে পরিবার তাকে দেখলে ভয় পায়। এর অবশ্যই অনেক রকমের কারণ আছে, সেসব পরের কথা। বলতে গেলে পাগল প্রফেসর বললেই চলে তাকে। নির্জনের তো এটা ভেবেই খারাপ লাগছে। যখন নিশান বিয়ে ভেঙে দেওয়ার কথা বলল, তখন রামসা বেশ কান্নাময় চোখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। কিন্তু সে কিছুই করতে পারেনি। চেয়ে চেয়ে দেখছিল। সে জানতো এর বিপরীতে কথা বললে কি হবে, কিন্তু এখন সে কি বলবে? পাশের ঘরে তো রামসার সামনে দাঁড়াতেই হবে। ছেলে মানুষ হয়ে বড় ভাইকে সে নিষেধ করতে পারল না। এটা কেমন এটা কেমন হলো? রেস্টুরেন্টে বসে আছে দুই ভাই, একে অপরের মুখোমুখি হয়ে। নির্জন সামনে টেবিলে রাখা কফিতে এক চুমুক দিয়ে বলল, ভাইয়া, তুমি না বলেছিলে বাইরের মানুষ তোমার এমন আচরণের শিকার হবে না? তাহলে তাহলে আজকে তুমি কি করলে? আমার শ্বশুরবাড়ির লোকজন কি ভাবলো যে আমি তাদের সম্মান করি না? সবার সামনে অপমান করলে এইভাবে কেউ কাউকে ধমকিয়ে বিয়ে করে? আমি মানছি তোমার মেহেরকে অনেক পছন্দ হয়েছে। বাড়িতে এসে বলতে পারতে। আমরা সবাই আস্তে ধীরে গিয়ে সম্বন্ধ পাকা করে আসতাম। খুব ধুমধাম করেই বিয়ে হতো। এটা কি করলে বলো তো? এইভাবে নিজের ইমেজ নষ্ট করে ফেললে। মন দিয়ে নির্জনের কথা শুনে নিশান মাথা ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল, নিজের লোকের সামনে আবার কিসের ইমেজ সম্মান রে? একদিন তো জানতই আমি কেমন। আর ওইটা কিন্তু তোর শ্বশুরবাড়ি একার নয়, আমারও। তা মনে রাখবি। তোর কপালে কত ভালো ভাব। ভাগ্যিস তোর বউকে পছন্দ হয়নি, তোর শালিকে হয়েছে। তোর বউকে পছন্দ হলেও তো এতক্ষণে কপালে হাত দিয়ে বসে থাকতে হতো। নির্জন চোখের ভ্রু কুঁচকে ফেলল। নিজের চোখে মুখে অসহ্য বিরক্তি নিয়ে কফির কাপ জোরে টেবিলে রেখে উঠে চলে গেল। পেছন থেকে নিশান পেছন থেকে নিশান বলল, কিরে, কফির বিল পে করে যাবি কিন্তু, নয়তো জানিস কি হবে। কথাগুলো বলে একটু মুখে বাঁকা হাসি মুখে টানল সে। একটু পরে রেস্টুরেন্ট ছেড়ে সে নিজেও গিয়ে গাড়িতে চড়ে বসলো। দুই ভাই একে অপরের দিকে আর তাকাতে পারল না। ড্রাইভারকে ইশারায় গাড়ি ছাড়তে বলল নির্জন। রামসা ও নির্জনের পুরো ঘর ফুল দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে তো সবাই জানতো একটা ছেলে বিয়ে হবে। তারা তো জানতো না যে দুই ছেলে একসঙ্গে বিয়ে করে বাড়ি ফিরবে। ওইদিকে মেহেরও বাবলি নিশানের ঘরে জানালার পাশেই সোফাতে বসে আছে। তিন্নি সহ আরো কিছু মেয়ে মিলে ফুল দিয়ে ঘর সাজিয়ে চলেছে। মেহেরের এই সবকিছু দেখে বিরক্তি লাগছে। সবকিছু সবকিছুই যেন তার কাছে অতিরিক্ত মনে হচ্ছে। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল মেহের। অসভ্য পাগল পরপুরুষের ঘরে, আবার লাইব্রেরির মতো বড়
সেলফও আছে এক সাইডে, আরও এক পাশে পড়ে আছে গিটার। গান গাওয়ার অভ্যাস আছে মনে হয়। তার মনে হলো হয়তো গাধার মতো কণ্ঠ হবে। এসব মানুষের তো ভালো গলা সুর আসে না, শুধু রেগে কথা বলতে পারে। ঘরের চারিদিকে চোখ বোলাতেই পাশ থেকে বাবলির কথা শোনা গেল। সে বলল, মেহের তুই থাক, এই ঘরে কিছু হবে না। টয়া কান্না করছে, ওকে ঘুরিয়ে দিতে হবে। সন্ধ্যা হয়ে আসলো, আমি আরো একবার আসবো দেখতে, তুই থাক কেমন। মেহের তখন বাবলির হাত শক্ত করে ধরে বলল, কোথায় কোথায় যাচ্ছিস বুবু? আমাকে এখানে রেখে কোথাও যাবি না, চল, তোর সঙ্গে আমি ঘুমাবো। কাল সকালেই আমরা দুজন বাড়ি ফিরে যাব। এখানে আমার একটুও ভালো লাগছে না। বাবলির কোলে থাকা বাচ্চা মেয়ে ইয়া গুনগুন করে কান্না করছে। তার দিকে তাকিয়ে মেহেরকে বাবলি বলল, দূর দূর বোকা, এখানেই তো এখন থেকে থাকবি। এটাই তো আজ থেকে তোর বাড়ি, তুই তো সব বুঝিস। মেহের, স্বামীর বাড়ি, মেয়েদের সব কিছু। জেদ করিস না, এখানেই নিজের স্থান মজবুত করে নে। আর হ্যাঁ, কাল তো যাবি ফিরনি করতে বুবু। ওই মানুষটাকে আমি চিনিও না। প্রথমেই আমার সঙ্গে, আমার ফ্যামিলির সঙ্গে দুর্ব্যবহার করছে। তার থেকে আর কি আশা করবে তুমি? রাতের মধ্যে আমাকে শেষ করে ফেলবে। আমি খেয়াল করছি, মানুষটার নজরও কিন্তু বাজে। কথাগুলো বলেই মুখ উল্টে ফেলল মেহের। তাদের কথা বলার মাঝখানে তিন্নি সহ বাকি মেয়েগুলো তাদের কাছে এসে বসে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? আমাদের বলো, দেখি কি করা যায়। বাবলি মিথ্যা হাসি হেসে বলল, আরে না, কিছু না। আমার মেয়ে কান্না করছে, যদি আমাদের ঘরটা দেখে দিতেন খুব ভালো হতো। তিন্নি মেহেরের দিকে তাকিয়ে বলল, ভাবি, কিছু কি লাগবে এখনই বলো, পরে কিন্তু আর পাবে না। রাত হয়ে এসেছে কিন্তু। বলেই তারা মুচকি মেরে হেসে উঠল। মেহের দাঁত কিরমির করে দাঁড়িয়ে বলে উঠল, আমি আমি এই ঘরে থাকবো না। যদি পারো তো আমাকেও আলাদা একটা ঘর দাও। এইসব ভালো লাগছে না আমার। এই কথা শুনেই বাবলি মেহেরের ওড়না ধরে টেনে ইশারা করে চুপ থাকতে বলল। ওইদিকে তিন্নি এই কথা শুনে বাকি সবার মুখের হাসি কিছুটা হারিয়ে যেতে শুরু করলো। তিন্নি মেহেরের পাশে দাঁড়িয়ে বলল, ভাবি, ভাবি যা বলছো আমাদের সামনেই বলো। ভাইয়া ও দাদির সামনে বলতে যেও না, তারা অনেক খারাপ কিছু করে ফেলবে তোমার সঙ্গে। দেখো ভাবি, আমরা কিছু করতে পারবো, তবে একটা কথা বলবো, ভাইয়ার কথা শুনলে এই বাড়ি তোমার জন্য খুবই আরামদায়ক হবে, নয়তো তাদের কবলে পড়তে হবে। বাপরে বাপরে, দাদু অনেক খারাপ। আমরা আসি ভাবি, আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নিষেধ করা হয়েছে। আল্লাহ হাফেজ। বলে তিন্নি সহ বাকি মেয়েরা মুচকি এসে পিছন ফিরে একবার মেহেরকে দেখে নিয়ে চলে গেল বাইরে। বাবলিও মেহেরকে সাজানো খাটের উপর বসিয়ে রেখে অনেক রকমের বাহানা দিয়ে চলে গেল। পাশের ঘরেই বউ সেজে বসে আছে রামসা। রাত তখন প্রায় 9টার কাছাকাছি। সারাদিনের সব কিছুই তার চোখের সামনে ভেসে চলেছে। কখনো বাবা মায়ের যোগ্য সন্তান সে হতে পারল না, বড় মেয়ে হয়ে শুধু নিজের কথাই চিন্তা করে গেল। আজকে তো তার বিয়ে ভেঙেই যেত, তখন কি আর বাবা মায়ের সম্মান ধরে রাখতে পারত, বা রাখতে পেরেছেই বা কতটুকু? বারবার মা বাবার কাছে তাকে ছোট্ট হতে হয়েছে। স্কুল, কলেজ,
ভার্সিটি, সব কিছুতেই সবসময় বাজে করছে সে। তারপর আবার মা বাবার চিন্তা না করেই নিজের মুখে তো ভালোবাসা কথা বলে ফেলেছে। বাবা মা বাবা মা তারা তো নিজের মুখে একটু টু শব্দ না করেই বিয়েতে রাজি হয়েছে। কয়েকজনের পিতামাতা এমন করেন, আবার বিয়ে ভেঙে যাচ্ছে দেখে ছোট বোনের হাতে পায়ে ধরে ফেলছে নিজের স্বার্থের জন্য। কি আজব! তার প্রিয় মানুষ, তার ভালোবাসার মানুষ নির্জন, কি পারত না ওর পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে? কেমন মানুষকে সে বিয়ে করে ফেলল! একবারের জন্য তার কথা একটু চিন্তা করল না। বড় ভাই মুখ থেকে যা বলল, হাবাগোবার মতো শুনে দাঁড়িয়েছিল। এইসব ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তার। সে কখনোই তার ছোট বোনের মতো এত লক্ষ্মীটি হতে পারবে না। তার মতো এত বড় স্যাক্রিফাইস সে কখনোই পারত না। বড় হয়েও যে ছোট বোনের কাছে বুদ্ধি আর চিন্তা ভাবনার দিক দিয়ে সে ছোট্ট হয়ে আসছে সে। ভারী চুরি পরা হাতে বারবার চোখের পানি মুছে নিচ্ছে রামসা। মনের মধ্যে সকল চিন্তা আনাগোনা ফেলছে তাকে। বেশ লজ্জাবোধ তাকে ঘিরে ধরেছে। একটু পর নির্জন ঘরে প্রবেশ করল। বেশ ভীতু ভাব বোঝা গেল তার মধ্যে। ঘরে ঢুকেই নির্জন একটু কাশির ভান করে বলল, বউ, তোমার পাশে কি আমি একটু ঘুমাতে পারি? রামসা চোখ তুলে নির্জনের দিকে তাকিয়ে বলল, না, কখনো না। আমার ধারে কাছেও আসবে না। আমার আগে থেকেই সন্দেহ ছিল, স্বামী হিসেবে তুমি পারফেক্ট হবে না। সবার সামনে দুটো কথা বলতে পারো না। তুমি আমার কিসের স্বামী? এতগুলো কথা রামসার মুখ থেকে শুনে নির্জন চোখ মুখ স্বাভাবিক করে পাশের সোফায় গিয়ে ঘুমানোর ভান ধরতে যাবে। ঠিক তখনই রামসা আবার বলল, এই নির্জন, ওইখানে ঘুমাচ্ছ কেন? আমি কি ওইখানে ঘুমাতে বলেছি তোমাকে? নির্জন মাথা তুলে তাকিয়ে বলল, তাহলে কি ঘরের বাইরে গিয়ে ঘুমাবো? রামসা আবারও বলল, না, সেখানেও ঘুমাবে না। তুমি আমার কাছে এসো। আমার খুব কাছে কান্না পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। কেমন বোকা বোকাকে বিয়ে করছি আল্লাহ জানে। বউয়ের কষ্ট বুঝে না। নির্জন মনে মনে বলল, 2 বছর প্রেম করে তো বুঝতে পারছি তোমার না মানে হ্যাঁ, কিছু না মানে বহুত কিছু। তোমাদের মেয়েদের দিনে 5-6 বার মুড সুইং হয়। কখন রেগে যাবে, কখন খুশি হবে বোঝা মুশকিল। নির্জন রামসার পাশে গিয়ে বসল। রামসা নির্জনের মুখের দিকে তাকিয়ে আছে একইভাবে। নির্জনে তা দেখে বেশ অদ্ভুত লাগছে। মৃদু হেসেও দিল স্বাভাবিক থাকার জন্য। একটু পর নির্জন সবকিছু থেকে বেরোতে প্রসঙ্গ বদলিয়ে বলল, একটা কথা ছিল রামসা। রামসা রামসা নির্জনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো, আমি শুনছি। তো তুমি অনেক সুন্দর, তোমার বোনও সুন্দর আছে, তবে এতটা না মধ্যমণি বলা চলে। কিন্তু কথা হলো, আমার বড় ভাইয়ের তোমার বোনকে কি করে পছন্দ হলো, এটা নিয়ে আমি বেশ চিন্তিত। রামসা নির্জনের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, সেটা তো তোমার জানার কথা। আমার তো মনে হয়েছে 2 ভাই প্ল্যান করেই আমাদের বাড়িতে ঢুকেছিল, যেন এক তীরে 2 নিশানা লাগাতে পারো, তাই না? আর তুমি কি বললে আমি সুন্দর? আচ্ছা নির্জন, আমি সুন্দর না হলে ভালোবাসতে ভালোবাসতে না তুমি আমাকে? আহ, রেগে যাচ্ছ কেন জান পাখি? জামা ছাড়ো, ছিঁড়ে গেলে সকালে বাইরে লোকেরা খুব বাজে নজরে তাকিয়ে থাকবে তো। এসো।
এসব বাকি কথা কাল বলি, এখন একটু ঘুমিয়ে নেই, তোমার মাথা টিপে দেব, রাগ কমে যাবে। কি বলো? মুচকি হেসে বলল রামসা। রামসা লাজুক হেসে বলল, তার দরকার নেই, আমি ঠিক আছি। শুধু মা বাবার কথা খুব মনে পড়ছে আমার। নির্জন তখন বলল, কাল তো আমরা যাবই, একটা রাত চোখ বন্ধ করেই কাটিয়ে দেওয়া যাবে। যাবে তো? কথাগুলো বলেই একে অপরের চোখের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে উঠল তাদের গাল। একটা কাচের জার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মেহের। সামনে তার 6 ফুটের দারোয়ান, না মানে প্রফেসর নিশান চৌধুরী। বেশ রাগী মুখে তার দিক করেই কাচের জার ধরে আছে মেহের। হয়তো অনেকবার কাছে আসার জন্য নিষেধ করেছে মেহের। বেশ হাঁপিয়ে গেছে সে। বিয়ের সাজগোজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে শরীরে তার। নিশান চৌধুরীর চোখে মুখে শয়তানে হাসি এসে পাশের ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তার উপর কামড় দিল। আর মেহের উদ্দেশ্য করে বলল, বিয়ে যখন করেই ফেলেছ, স্বামীর হক পূর্ণ করা তোমার দায়িত্ব। মেয়ে, ভয় পেলে কি আর চলে? মেহের রেগে উঠে বলল, কিসের স্বামী? আমি তো আপনাকে মন থেকে স্বামী বলে মানি নাই, আর মানব নাকি তা সন্দেহ আছে। নিশান নিশান তখন বলল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আবার কাজী ডাকব। মন থেকে বিয়ে করে নিও আমায়, মন থেকে কবুল বলো। এখন একটু কাছে আসো। মেহেরের আরো খারাপ লাগছে। মানুষটি কত অসভ্য! ছি, এটা কি ধরনের কথা? মেহের ঠিক তখনই মুখ বেঁকিয়ে বলল, আ আমি কখনো কোনো ছেলে মানুষের সঙ্গে ঘুমাইনি। নিশানও বাঁকা হেসে বলল, আমিও কখনো কোনো মেয়ের সঙ্গে এক বিছানায় রোমান্স করিনি। আমার খুব ইচ্ছা, পূরণ করে দাও। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পর্ব দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।